দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমেরিকা এবং ইরানের মধ্যে ঠিক কি চলছে, অর্থাৎ এটি কি যুদ্ধ চলছে, এটি কি আলোচনা চলছে, আপনি কোনো ব্যাখ্যায় ফেলতে পারবেন না। কারণ আমেরিকা এখন ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করেছে। সেন্টকম বুধবার সকালে দ্বিতীয় দফায় 90 মিনিট ধরে ইরানের গ্রেটার তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ অমান্য করার চেষ্টাকারী দুটি জাহাজকে মার্কিন বাহিনী ঘুরিয়ে দিয়েছে। আর অন্যদিকে ইরান এই পরিস্থিতিকে আমেরিকার সাথে অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে অভিহিত করেছে। তারা কয়েকটি দেশের আমেরিকান ঘাঁটিতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রেভলিউশনারি গার্ড IRGC তারা ঘোষণা করছে আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। পাশাপাশি তারা এই অঞ্চলের অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এবার ইয়েমেনের হুতি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বাব আল মান্দাব প্রণালী এটি বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে তারা। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকরা মনে করছেন ইরান ওয়াশিংটনের উপর চাপ বাড়াতে যুদ্ধের পরিধি পারস্য উপসাগর থেকে লোহিত সাগরে বিস্তৃত করছে। তবে কিংস কলেজ অফ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিক তিনি মনে করছেন বাব আল মান্দাব বন্ধ করা হবে ইরানের জন্য পারমাণবিক বিকল্পের মতো চরম একটি সিদ্ধান্ত, যা তারা কেবল তখনই ব্যবহার করবে যখন পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ এখনই তারা এটি করবে না, একেবারেই কোনোভাবে যুদ্ধ এড়ানো সম্ভব হচ্ছে না, সেরকম একটি পরিস্থিতিতে ইরান এটি করতে পারে। পাশাপাশি সৌদি ভিত্তিক গবেষণা সংস্থা গালফ রিসার্চ সেন্টার তারা বলছে উপসাগরের দেশগুলো এখন মনে করছে ইরানের সাথে কূটনীতির সুযোগ শেষ হয়ে গেছে। হুতিরা ইরানের সরাসরি নির্দেশনা ছাড়া এই বাব আল মান্দাব পথ বন্ধ করতে যাবে না। তবে তারা লোহিত সাগরে আঘাত করলে আমেরিকা এবং তার মিত্রদের পক্ষ থেকে বড় ধরনের সামরিক জবাব আসতে পারে। অর্থাৎ যেটি ধারণা করা হচ্ছে যে যুদ্ধ কমে আসা নয়, যুদ্ধ সামনের দিনগুলোতে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ বাব আল মান্দাব এটি মূলত বৈশ্বিক বাণিজ্য এবং সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম প্রধান পথ। এবং বিশ্লেষকরা মতে এই দুটি গুরুত্বপূর্ণ প্রণালী যদি একসাথে বন্ধ হয়ে যায়, অর্থাৎ একদিকে হরমুজ প্রণালী অন্যদিকে বাব আল মান্দাব, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকস্মিক বেড়ে ব্যারেল প্রতি এটি $200 পৌঁছাতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কথা বলবো, আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, ঠিক এই মুহূর্তে আমরা আপনার বিশ্লেষণ কি বলছে, যুদ্ধের চালিকা শক্তি এটি কি ইরানের হাতে না প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আবারও হুঙ্কার ছেয়েছেন রীতিমতো। তিনি ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন এবার আর কোনো ক্ষমা নেই, একেবারে তাদের যে তেলের স্থাপনাগুলো সেগুলোতে আঘাত করা হবে, ব্রিজগুলোতে আঘাত করা হবে। এর আগেও তিনি একবার বলেছিলেন। আমরা ছোট্ট তার বক্তব্যটা শুনি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। I'll save the energy targets for last, but ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. We're going to hit them very hard tomorrow night. We're going to hit them very hard the night after. And then next week it gets really bad for them because next week comes the power plants. Next week comes the bridges. We're going to knock out all their power plants. We're going to knock out all their bridges unless they get to the table and negotiate. Do you believe the Iranians are serious about making a deal? I think they have no choice. প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, একেবারে শেষ শব্দটা যে আমি ভাবছি আই থিঙ্ক দে আর ভেরি সিরিয়াস, অর্থাৎ ইরান ভেরি সিরিয়াস ডিল করার জন্য। সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট যে হুমকিটা দিলেন, যদিও প্রথমবার এই হুমকি দেওয়ার পরে অনেকে আলোচনা করছিলেন যে এটি স্পষ্টত যুদ্ধ অপরাধের শামিল, কিন্তু এইবার তিনি যে কথাটা বলছেন এটি কি হুমকি দেওয়ার জন্য বলা, নাকি আসলে এটি শেষ পর্যন্ত তিনি কার্যকর করবেন বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ, আপাকে শুভেচ্ছা। আসলে এই ধরনের হুমকি আমরা তো এই প্রথম শুনিনি। এরকম হুমকি তো আমরা বরাবরই শুনে থাকি তার মুখ থেকে। হ্যাঁ, সে তো মানে এই ধরবো, এই কাটবো, এই করব, এগুলো তো তার মুখে এটা তো নতুন কিছু না, এটা তো পুরনো জিনিস। হ্যাঁ, তো
আহ, আমি জানি না, মানে হুমকি সে তো ঠকে যাওয়ার মতো লোক না, মানে সে তো পিছু হটার লোক না। এই জন্য আমার এবং এবং সে যে এখানে জিততে পারবে, আপনার যে ট্রেডিশনাল যে ওয়ার, এই ট্রেডিশনাল ওয়ারে সে যে জিততে পারবে সেটা তো আমার মনে হয় না। কাজে এটা শেষ পর্যন্ত নিয়োকে না চলে যায়, কারণ সেটা ছাড়া আমি দেখছি না সে জিততে পারবে। আর এই যে নেগোসিয়েশনের কথা বললেন যে মানে ইরান নেগোসিয়েশন করতে চায়, হ্যাঁ ইরান তো নেগোসিয়েশন করতে চায়, তারা তো সেই এমওইউতে তো করেছিল, তারা তো সাইন আপ করেছিল, কিন্তু ইরান কখনো এই আমেরিকান টার্মে আর নেগোসিয়েশন করবে না, এটা তো তারা পরিষ্কার বলে দিয়েছে। এখন এই যুদ্ধে যেটা নতুন আমরা দেখতে পেয়েছি, নতুন যে একটা নতুন যে একটা জিনিস সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল অফ আপনার স্টেট অফ এই, এবং ইরান যেহেতু ছাড়বে না, এখানে এই একটা জিনিসের যদি প্রতিষ্ঠিত হয়ে যায় যে স্টেট অফ হরমুজটা ইরানের কন্ট্রোলে পার্মানেন্টলি চলে গেল এবং সেখান থেকে তাদের একটা ইনকামেরও ব্যবস্থা হয়ে গেল, হ্যাঁ, তাহলে এটা তো আমেরিকার জন্য এক বিশাল ধরনের পরাজয়, এবং সেই পরাজয়টাই কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেশন মেনে নিতে পারছে না। দেখেন মানে সেই এই যে আবার নতুন কিন্তু আপনার এই স্টেট অফ হরমুজ নেই। দেখেন তারা চেষ্টা করেছে যে ওমানের দিক থেকে যদি আপনার কার্গোগুলো করা যায়, প্যাস করা যায়, সেটা একটা একটা হবে যে ওই ইরানকে ওই টোল দিতে হবে না বা ইরানের কথা তাদের শুনতে হবে না, কিন্তু ইরান তো সেটা মানছে না। যার ফলে এই যে যে সমস্ত আপনার তাদেরকে তারা মানে কন্ট্রোল করার জন্যই তো তারা ড্রোন ইউজ করেছে। জি তো এখন প্রফেসর এই ডক্টর মনির মুস্তফা যুদ্ধটা আলী, আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমার মনে হয় না এটা কোথাও যাবে। আমরা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে শেষ চাই। কোথায় এই আমি ঠিক প্রশ্নটার বুঝতে পারছি না। আমরা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হলো, এই প্রক্রিয়া যেটি বর্তমানে হচ্ছে, অর্থাৎ এই হরমুজকে কেন্দ্র করে ইরান হরমুজ বন্ধ করে দেয়া, আমেরিকা পাল্টানো অবরোধ জারি করা এবং টোল নিয়ে একটা অবস্থা তৈরি করা, এই অবস্থা তো 1 মাস কিংবা 2 মাস আগেও ছিল, নতুন করে আবার সেখানে কেন ফেরত যেতে হলো? উত্তরটা নেব। আপনাকে অনুরোধ করবো একটু যদি আপনার ইন্টারনেট কানেকশনটি রিস্টার্ট দেওয়া সম্ভব হয়, কারণ এটি ভেঙে যাচ্ছে। আমরা এর মধ্যেই ডক্টর মেহনাজ মোমেন তার কাছ থেকে প্রশ্ন উত্তর নিয়ে আসছি, ফিরে এসে আপনার কাছ থেকে এই প্রশ্নটির উত্তর নেব। ডক্টর মেহনাজ মোমেন, মানে যুদ্ধটা আমরা যেটি বলছিলাম প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলীকে, 1 মাস 2 মাস আগে আমরা দেখেছিলাম এই হরমুজ দুই পক্ষই বন্ধ রাখছিল, তারপর দুপক্ষ মিলে একটা সমঝোতা করে সেটি খুললো এবং নতুন করে টোল পরিস্থিতি। কিন্তু এইবার যখন ইরান ভাবছে বাবাল মান্দাব প্রণালীও বন্ধ করে দেওয়ার মতো বিষয়, অর্থাৎ পারস্য উপসাগর থেকে সেটি লোহিত উপসাগরে ঠেলে দেওয়া যুদ্ধটি, এটি তো সামনের দিনে বিপর্যয় আরো ভয়ঙ্করভাবে আসতে পারে। ইরান যদি এই অ্যাকশনটা নেয়, আমেরিকার রিঅ্যাকশনটাও এর চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে। কি হতে যাচ্ছে আসলে? এখানে আমি কতগুলো ফ্যাক্টরের কথা বলবো। একটা তো আমরা যুদ্ধক্ষেত্র দেখছি, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যুদ্ধক্ষেত্র যেটা হচ্ছে সেই আপনার ওই ওই কি বলবো মানে হট ওয়ারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা ন্যারেটিভের যুদ্ধ। তো যেটা আমেরিকা বারবার প্রমাণ করতে চাচ্ছে যে হরমুজ প্রণালী আসলে আমেরিকার দখলে, কিন্তু আমরা বারবার দেখছি যে ইরান যে কথাগুলো বলছে তারা কিন্তু সেই কথাগুলো রাখতে পারছে। এবং আপনি যদি এই ওয়েস্টার্ন ন্যারেটিভ দেখেন, ইরানের কিন্তু 3 মাস আগে থেকে আমরা শুনছি যে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেছে, 30% অস্ত্র তাদের বাকি আছে, কিন্তু এই 30% অস্ত্র দিয়েই কিন্তু তারা একদম আমেরিকা যখন আক্রমণ করছে সেটার উচিত জবাব তারা দিতে পারছে। হ্যাঁ, কাজে এখানে একটা ন্যারেটিভের যে যুদ্ধ, সেখানে কিন্তু ইরান একটা অনেক কি বলবো মানে একটা অনেক বিশ্বস্ত জায়গায় আপনার অবস্থান করছে। উল্টা দিকে আমরা দেখবো আমেরিকা যে দাবিগুলো করছে বারবার করে, এবং আমেরিকার প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন বারবার করে ওখান থেকে সরে আসতে হচ্ছে। যেমন একবার উনি বললেন যে হরমুজ প্রণালীতে আমেরিকা হবে আপনার গার্ডিয়ান এঞ্জেল এবং গার্ডিয়ান অফ হরমুজ, এবং আমরা
20% কর নিব, তার পরক্ষণে আবার ওখান থেকে সরে এসছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর ফলে আমরা কিন্তু দেখছি যে একটা মানে ইরান যে কথাগুলো বলছে বা যে তাদের যে শক্তিটা যারা যেভাবে করে দেখাচ্ছে সেটা তারা রাখতে পারছে। সেই কারণে আমি বলবো যে এই যুদ্ধটা তারা যে প্রসারিত করতে চায় লোহিত সাগরে, এটা অসম্ভব না। তবে আমিও একমত যে এটা হয়তো তারা এখনই করবে না, এটার হুমকি দিয়ে রেখেছে, তারা আরো পরে করবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যুদ্ধ চালিয়ে গেলে এই মুহূর্তে কার কি স্টেক সেটা দেখতে হবে। হ্যাঁ, 1 নম্বর কথা, এই যুদ্ধে ইরানের তো যতবার আক্রমণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, অর্থের ক্ষতি, আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, ব্রিজ করা হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। তো ইরানের জন্য এটা ভালো কিছু না, আমেরিকার জন্য এটা অত্যন্ত খারাপ। কারণ আমাদের আপনার যে তেলের যে কি বলবো মানে সংগ্রহ, যেটা ক্রাইসিস সময়ের জন্য রাখা হয়, ওটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসছে, প্লাস মিসাইল এগুলো সব ডিপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, টাইমিং। হ্যাঁ, আমেরিকার জন্য কিন্তু বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তারা এমন একটা কোনোভাবে এই যুদ্ধ থেকে তারা সরে আসতে চায় যখন তারা বিজয় ঘোষণা করতে পারবে, কারণ মিড টার্ম ইলেকশনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের কিন্তু এই টাইমের আপনার কোনো তাতে টাইম কনস্ট্রেইন নেই, বরং তারাও আমেরিকার এই ইলেকট্রাল সাইকেল জানে, এবং তারা যদি কোনোভাবে আপনার এটাকে নভেম্বর পর্যন্ত টেনে নিতে পারে তাহলে কিন্তু তাদের অনেক বেশি লাভ হবে। যে এই সমস্ত ফ্যাক্টর বিবেচনা করে আমার কাছে মনে হয় যে এই আমরা দেখব এটার কোনো আপনার এটা একটা স্টেলমেটের মতো, কিন্তু মাঝে মাঝে এটা ইরাপ্ট করবে, এরকম সাংঘাতিক বড় হবে, আবার ফিরে আসবে, আবার বড় হবে, আবার ফিরে আসবে। এখন এর মধ্যে আবার যখন এরকম একটা বড় জায়গায় চলে যাবে, সেখান থেকে ওই লোহিত সাগর পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে যে যুদ্ধে যে আমেরিকার যেই ক্ষমতা আছে সেটার সাথে এরকম সম্মুখ সমরে গেলে তো কোনোদিন ইরান পারবে না, কিন্তু ইরান স্ট্র্যাটেজিক্যালি যে জিনিসগুলো করছে সেটার জবাব দিতে কিন্তু আমেরিকাও পারবে না। কারণ আমেরিকাকে যদি একদমই আসলে হরমুজটাকে দখল করতে হয়, আপনার গ্রাউন্ড ট্রুপ পাঠাতে হবে, সেটা কিন্তু একদম মানে আমেরিকার মানুষের সমর্থন নাই, এবং গ্রাউন্ড ট্রুপ পাঠালে এটা আপনার একেবারে একটা দীর্ঘায়িত যুদ্ধ, 20 বছর 30 বছর, এবং তারপরও এর কোনো সুরাহা হবে না। কাজে আমি বলবো এই মুহূর্তে আমেরিকার হাতে অপশন খুবই কম মানে কি নাই বললেই চলে। কিন্তু অপশন ইরানের জন্য অপশনগুলো ভালো অপশন না, কিন্তু তারপরও ইরানের অপশন আছে। তারা যে জিনিসগুলো করে, তারা অনেক ক্ষয়ক্ষতি সহ্য করেও তারা একটা স্ট্র্যাটেজিক তারা বিজয় পেতে পারবে, কিন্তু আমেরিকার কোনো স্ট্র্যাটেজিক বিজয়ের কোনো রাস্তা নেই। আপনি অপশনগুলোর কথা বলছিলেন, আমরা আমেরিকার অপশনগুলো বললেন, ইরানের অপশনগুলোর কথা বললেন। তাহলে এই অপশন তো আসলে কারো হাতে লম্বা সময় ধরে নেই, কারণ যদি লম্বা সময় ধরে যুদ্ধ চলতে থাকে, ইরানের অর্থনৈতিক, ইরানের রাজনৈতিক নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, আর আমেরিকার মিড টার্ম নির্বাচন এটি অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা বলে নেই, হ্যাঁ, এখানে কিন্তু ইরানের যে অর্থনৈতিক ক্ষতি এবং যে মানুষ মারা যাচ্ছে সেগুলো তো অপূরণীয়, সেটা সত্যি, কিন্তু এর মধ্যে কিন্তু ইরান তাদের অর্থনীতির অন্যান্য অনেক ব্যবস্থা করছে, যেমন রাশিয়ার সাথে, চায়নার সাথে আরো অনেক আপনার ট্রেড বেড়েছে, তারপর স্থলপথে ট্রেড বেড়েছে, তারপর আমেরিকা যখন আবার স্যাংশন দিচ্ছে, কিন্তু আগে যে এত বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছিল সেটার যে অর্থ ছিল অন্য কোনো দেশ আপনার সাহস করতো না ইরানের সাথে কোনো ট্রেডিং এতে যেতে, সেই জন্য অনেক কম মূল্যে তাদের তেল বিক্রি করতে হতো। এখন কিন্তু চায়না অলরেডি বলেছে এই স্যাংশন তারা মানবে না, এবং এই আমেরিকার স্যাংশনের যে জোরটা ছিল ওটা কিন্তু থাকবে না। কাজে ইরানের যে অর্থনৈতিক বিপুল পরিমাণ ক্ষতি, সেটা কিন্তু যেভাবে করে ভাবছে আমেরিকা ওই মাত্রায় নাও হতে পারে, কারণ ইরান অনেক অল্টারনেট পথ আপনার বের করে ফেলেছে। জি, তাহলে প্রশ্নটা যেটি করতে চেয়েছিলাম সেটি হলো, দুপক্ষই যদি বুঝে যে যুদ্ধটা শেষ হওয়া দরকার, আপনি কি এই দুই পক্ষের কাজকর্ম দেখে আপনার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, সেটি ইরান হোক আমেরিকা হোক, তারা কেউই আসলে যুদ্ধটা এই মুহূর্তে বন্ধ করতে চায়? মানে একেবারে পাড়ার ছেলে মেয়েদের মতো তো তারা কোন একটা উছিলা পেলেই ঝগড়াটা আর একটু বাড়াচ্ছে, এমন তো মনে কিন্তু হচ্ছে না? এটা দুই পক্ষকে আপনি সমানভাবে দেখতে পারেন না। ইরান তো এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, ইরানকে তো একটা ইল্লিগালি আক্রমণ করা হয়েছে, ইরানের মানুষ মারা যাচ্ছে, এইটার সাথে আপনি আমেরিকা একটা বাই চয়েস একটা জায়গায় গিয়ে ইচ্ছা হলো বাস আমি ধ্বংস করে দিলাম, এই দুটো তো এক জিনিস না।
ইরান ইরান জানে ইরান এমন সময় যুদ্ধ বন্ধ করবে যাতে আবার এই প্রতি আক্রমণ না হয়। কারণ ইরানকে যদি এই সাইকেলে, যেমন সাইকেলে পড়ে আছে আপনার লেবানন, যেমন সাইকেলে আছে সিরিয়া, এরকম জায়গায় যদি নিয়ে যাওয়া হয়, হ্যাঁ ঠিক আছে এখন বন্ধ করলাম, আবার 3 মাস পর যখন ইচ্ছা হবে আমেরিকা ইসরায়েলকে আক্রমণ করলো। এটা ইরান চায় না। এই জন্য যত মূল্যই দিতে হোক তারা এমন একটা জায়গায় শেষ করতে চায় যাতে এই সংঘাত আর না হয়। কিন্তু আমেরিকার জিনিসটা ডিফারেন্ট। আমেরিকা সরে আসলেও আমেরিকা জানে, এবং এটা তো জেডি ভ্যান্স নিজে আপনার সংবাদ সম্মেলনে বলেছেন যে হ্যাঁ আমরা একটু সময় নিচ্ছি, তা এর মধ্যে আমরা আরো আপনাদের আমাদের ক্ষমতা বাড়াবো, এবং আমেরিকা চায় যে আবার গিয়ে তারা করবে। তো এই দুইটা জায়গাকে আপনি একভাবে তুলনা করতে পারেন না। এটা এটা 1 নম্বর কথা, সমপর্যায়ের ফাইট হচ্ছে না। 2 নম্বর কথা, স্টেট তো এক না। ওকে, চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি। আমরা একটু প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সেটা হলো আলোচনা কিংবা যুদ্ধটা বন্ধ করার বিষয়টা এগিয়ে যাওয়ার কথা ছিল। আমরা এসে 2 মাস কিংবা 3 মাস পর দেখলাম আবার সেই আগের স্টেজে, অর্থাৎ সেই হরমুজ নিয়েই আমিও বন্ধ করলাম তুমিও বন্ধ করলা, এমন একটা পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি। তাহলে কি আমরা এগুলাম নাকি আসলে 1 পা এগিয়ে 2 পা পিছালাম? এগোই নেই, বরং আরো 2 পা পিছালাম। হ্যাঁ, কারণ এই যে এটা তো পরিষ্কার আমাদের কাছে। 2 মাস আগে কি এটা পরিষ্কার হয়নি যে এই যুদ্ধটা যে বন্ধ হলো, বন্ধটার পিছনে কারণটাই হচ্ছে হরমুজ ইরানের হাতে চলে যাওয়া। হ্যাঁ, ইরানের হাতে যদি হরমুজ চলে না যেত তাহলে যুদ্ধটা বন্ধ হতো না। তারা যখন যুদ্ধটা লাগালো, তাদের ইয়েটা কি ছিল, তাদের এজেন্ডা কি ছিল? তারা রেজিম চেঞ্জ করবে। হ্যাঁ, তো সেই রেজিম চেঞ্জ থাক দূরের কথা, দেখা গেল যে সেই হরমুজ প্রণালীও তাদের হাতে চলে গেল। হ্যাঁ, কাজে এটা আমেরিকা মেনে না নিলে এই যুদ্ধটা বন্ধ হবে না। এই যে যুদ্ধ বন্ধের কথা বলছেন, যুদ্ধ বন্ধ করতে তো 2 পার্টি লাগে, আর এক পার্টি তো তারা যুদ্ধ তো চায়নি। যুদ্ধটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তারা এখন যুদ্ধ করছে যেহেতু তাদের একটা এক্সিস্টেন্সিয়াল সমস্যা দেখা দিচ্ছে। কারণ আমেরিকার এজেন্ডাই হচ্ছে যে রেজিম চেঞ্জ করা, কাজে তারা তো মানে মরণপণ হয়ে যুদ্ধ করবে। এখন একমাত্র যুদ্ধ বন্ধ আমেরিকাই করতে পারে। আমেরিকা যুদ্ধ বন্ধ না করলে যুদ্ধটা বন্ধ হবে না। আর একটা কথাই যে আপা বললেন যে মানে এই যুদ্ধে ইরান তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ইরানের ব্যাপারে বললেন যে তাদের আগে যতটা ক্ষতিগ্রস্ত হতো, তারা এখন আর সেই যে তাদের যে স্যাংশন, সেই স্যাংশনের ফলে তারা যে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে তারা অনেক পথ বের করে নিয়েছে। এখানে আমি একটা কথা বলবো, ক্ষতিগ্রস্ত তো সারা বিশ্বই হচ্ছে। হ্যাঁ, দেখেন আপনি ইউরোপের দিকে তাকিয়ে দেখেন বা অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন, মানে আপনার এনার্জি প্রাইস যখন এত হাইতে যায়, তখন কোনো দেশই এটা এর এর প্রভাব থেকে মুক্ত থাকে না। তো এখানে আপনার এই যে ইরানের যে স্যাংশন, আমার মনে হয় না এই ইউরোপও চাচ্ছে এই স্যাংশন এনিমোর। হ্যাঁ, মানে আমেরিকার যারা ট্রেডিশনাল অ্যালায়েন্স ছিল, তারাও আমার মনে হয় আমেরিকার ব্যবহার এখন বিরক্ত, এমন ভাবে বিরক্ত যে তারা আর এইটা এটা এটা চাচ্ছে না। মানে ইরান টিকে থাকুক, বা ইরান মানে শক্তভাবে দাঁড়াক ইকোনমিক্যালি, সেটাই তারা চাচ্ছে। জি। আর একটা জিনিস হলো কি, মানে এখন তো বোঝা যাচ্ছে যে আপনার ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ইরান অতটা দুর্বল না। এই যে আপা যেমন বললেন, একটা ন্যারেটিভ এখানে তৈরি করা হয় যে তারা প্রায় ধ্বংসের মুখে। আপনার মনে আছে যে গত জুনে যখন যুদ্ধটা হলো, প্রথম যখন ইরানকে অ্যাটাক করা হলো, তখন তো বলা হয়েছিল যে ইরান শেষ, ইরানের আর কিছু নেই, ইরানের কোনো অস্ত্র নেই, ইরানের ওই মানে পারমাণবিক স্থাপনাটা সেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি দেখা গেল, আবার তো তাদেরকে সেই ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করতে হলো, তাই না? এবং এই ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করার পরে এটা একদম প্রমাণিত হয়েছে যে ইরানকে যতটা দুর্বল হয়েছিল, ইরান অতটা দুর্বল না। এবং যখন একটা দেশ তাকে অতটা দুর্বল ভাবা হয় না, তখন তাদের অ্যালাইজও কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, এখন দেখা যায় জি, যে মানে শক্তের রক্ত রাশিয়া নরমের জম, এবং এই ধরনের চায়না অনেকগুলো বিষয় এবং আছে। আমরা নর্থ আলোচনায় কোরিয়া, বারবার মানে অন্যদিকে আমেরিকান দিক থেকে যে তারাটা, আমেরিকার যারা ট্রেডিশনাল তারা কিন্তু আমেরিকাকে সেভাবে সাপোর্ট দিচ্ছে না। ওকে, আমরা প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে একটু যাই।
সেটা হলো এই যখন অবস্থা আমেরিকার দিক থেকে তারাটা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, তার আগে আরেকটা নির্বাচন আছে অক্টোবরে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচন। আপনার কাছে কি মনে হয় তার ক্ষমতায় টিকে থাকা কিংবা ক্ষমতা থেকে বিদায় নেওয়া এই ইরান যুদ্ধের ভবিষ্যতের ক্ষেত্রে কোনোরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় রাখবে। আর তার থেকেও বড় কথা, এখন আমরা দেখছি আমেরিকার ভিতরে একটা হাওয়া বদল হয়েছে। আমরা দেখছি যে যেই সমস্ত আপনার পলিটিশিয়ানরা সবসময় ইসরায়েলের সমর্থন পেলে সেটাকে একটা প্লাস হিসেবে বিবেচনা করতেন এবং সবসময় গর্বের সাথে বলতেন যে আমি ইসরায়েলকে সমর্থন করি, আমাকে তোমরা সমর্থন করো। এখন দেখছি সেই ন্যারেটিভটা ঘুরে দাঁড়িয়েছে। এখন যে এই প্যাকেট টাকা নেয় সেটা গোপন রাখার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা, আমার আমেরিকার একজন অনেক মানে পরিচিত মুখ রাম ইমানুয়েল, যিনি সম্ভবত 2028 সালে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আশা রাখেন। তিনি জুইশ এবং তিনি কিন্তু ইসরায়েলের একজন অনেক বড় সাপোর্টার। তিনি এখন প্রথমবারের মতো আমরা দেখছি ফর্মালি উনি ইসরায়েলের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলা শুরু করেছেন। তো এটা একটা অনেক বড় সিগন্যাল। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে আসলে তো আমরা যে ইসরায়েলের যে পলিসিগুলো অনেক সময় নেতানিয়াহুর যুদ্ধ করে বলা হচ্ছে, নেতানিয়াহুর যুদ্ধ এই কথাটা সত্যি, কিন্তু আসলে ইসরায়েলের ওভারঅল পলিসির সাথে নেতানিয়াহুর পলিসির চুল পরিমাণে পার্থক্য আছে। উনি হয়তো আরেকটু বেশি ক্রুয়েল, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, কিন্তু উনার বদলে অন্য যাদেরকে নির্বাচিত হবে তারা কিন্তু আরো বেশি ডানপন্থী। হ্যাঁ, কিন্তু এটা হতে পারে যে এই মুহূর্তে উনাকে ভিলেনের মতো ট্রিট করে উনি যাতে নির্বাচিত না হন সেটার চেষ্টা হতে পারে, এবং সেটা আমেরিকার থেকে হতে পারে। কারণ আমেরিকা যেটা চেষ্টা করবে, নেতানিয়াহুর সাথে অনেক পলিটিশিয়ান চেষ্টা করবে তাদের যে সম্পর্ক সেইটাকে তারা বলবে যে না, এটা আমরা আর করব না, বা তাকে আমরা অ্যাকাউন্টেবল করব। কিন্তু অন্যদিকে যেটা আসল কারণ, যেটা বড় জিনিস ইসরায়েল, সেখানে তারা যাতে এই এই জিনিসটা তাদের বলতে না হয়, তো সেটা হতে পারে। কিন্তু এখন ইসরায়েলের যে নির্বাচনে কে নির্বাচিত হয় সেটা কিন্তু আসলে অত বড় জিনিস না। ইসরায়েলের জন্য হয়তো বড়, কিন্তু আমাদের সবার জন্য অত বড় জিনিস না। কারণ যে নির্বাচিত হবে গাজার দিকে, ইরানের দিকে, মানে এগুলোর কোনো লঙ্কায় যে যাবে সেই রাবণের ভূমিকাটা পালন করবে। জি, মানে সে যদি ওরকম না হয় সে নির্বাচিতই হবে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, মানে আমাদের ফরেন পলিসি, আমেরিকার ফরেন পলিসি, এখানে কি আমি কিছু ইনসার্ট করতে পারি? জি 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 জি, যোগ করুন। কিছুটা কিছুটা পার্থক্য হবে। আচ্ছা, হ্যাঁ, এখন মানে ইসরায়েলি পলিটিক্সে আপনার বামপন্থীদের তো কোনো জায়গাই নেই। এখন দেখেন, এক সময় তো লেবার পার্টি মানে তারা পর্যায়ক্রমে ক্ষমতা আসতো। এখন লেবার তো নন এক্সিস্টেন্ট, লেবার তো নেই। লেবার তো এখন ডিজলভ হয়ে গেছে। ডিজলভ হয়ে কি এখন একটা কি ডেমোক্র্যাটস পার্টি হয়েছে, দুটো ফ্যাকশন মিলে। এবং তারা এই আসন্ন নির্বাচনে চাচ্ছে যে তারা কতগুলো সিট পেলে, মানে তারা তো এখন ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা দেখে না, তারা দেখে যে কতগুলো সিট পেলে তারা এই যে ইয়ার ল্যাপিড বা নেপটালি বেনেট এদের যে কলিশনটা, এই কলিশনে যোগ দিয়ে তারা একটু চেঞ্জ আনতে চায়। যেটা চেঞ্জ হবে সেটা হলো আপনার নেতানিয়াহু যদি প্রাইম মিনিস্টার আবার হয়ে আসে, ধরুন ওয়েস্ট ব্যাংকটাই হবে, ওরা সে অ্যানেক্স করবে। মানে ওয়েস্ট ব্যাংক তো আস্তে আস্তে সে মোটামুটি গ্রাস করে ফেলছে। এই জিনিসগুলো হবে না, মানে এতটা এক্সট্রিমে যাবে না। ওই যে অর্থোডক্সদের সাথে তার যে কলিশন, তারা যেটা চায়, এই যে আমি যে কলিশনের কথা বললাম, এরাও ডানপন্থী, কিন্তু অতটা ডানপন্থী না। এবং তারা হয়তো ওই যে আপনার সিরিয়া বা লেবানন বা ওয়েস্ট ব্যাংক এগুলো ওই করার মানে একেবারে ওই করে আপনার অ্যানেক্স করার কথা তারা বলে না, এবং সেটা তারা করবে না। এইখানে কিছুটা পার্থক্য আছে। কিন্তু আপনার ইলেকশনে যেটা যেটা মানে এটা বলা খুব মুশকিল, কারণ আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। ইসরায়েলের ইকোনমি কিন্তু ভেরি ভেরি স্ট্রং। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেনহাজ মোমিন। আমাদের সাথে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। বিরতির আগে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, সেটা হলো যে আপনি ইসরায়েলের ইকুয়েশনটা বুঝাচ্ছিলেন। একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো যে আমেরিকার ফরেন পলিসি, আরও যদি স্পষ্ট করে বলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসির জন্য
আমেরিকানদেরকে দেশ হিসাবে, নাগরিক হিসাবে কতটা পে করতে হচ্ছে? সেটা সে এখন রিয়েলাইজও করেছে। আপাতত অলরেডি বলেছেন যে আমেরিকানদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। আপনার দেখেন, এই যারা ট্রাম্পের খুব বড় রকমের সাপোর্টার ছিল, আহ, তারা কিন্তু অনেকেই তাদের মুখ খুলছে এবং তারা এই যে ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দেওয়া হয় তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। আম, আম, তো সেটা তারা বুঝতে পেরেছে এবং আহ, ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে দোস্তি ছিল, যদিও তারা আহ, পুরো উপরে একটা একটা সম্পর্ক মেনটেন করে চলবে যেটা বাইরের লোকদেরকে বুঝতে দেবে না, কিন্তু সেই সম্পর্কটা সাওয়ার হয়েছে এর মাঝেই। হ্যাঁ, এর মধ্যে তো আমি শুনেছি যে এই তো লিঞ্জি গ্রামের যে ফিউনারেল বা লিঞ্জি গ্রামের মৃত্যুর কারণে বোধহয় নেতানিয়াহু আমেরিকা আসছে এবং সে ট্রাম্পের সাথে দেখা করবে কিনা সেটাও নিশ্চিত না। তো এই সব দিক দিয়ে করতে গেলে দেখা যায় যে আমেরিকার সাথে ইসরায়েলের যে মানে অটুট বন্ধুত্ব, সেখানে কিছুটা চিড় ধরেছে। আমি জানি না এই চিড়টা কতদূর পর্যন্ত যাবে বা ট্রাম্পের প্রেসিডেন্টের পর এটা কোথায় কি টার্ন নেবে ঠিক বোঝা যাচ্ছে না। তবে ব্যাপার হলো ইউএস ইকোনমি তো এই বড় করতে 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 তো তারা সেই মানে ঋণের বোঝাটা বেড়েই যাচ্ছে এবং তারা এই যে ইসরায়েলকে যে সাহায্য করছে এটা অনেকেই কিন্তু আর মেনে নিতে পারছে না। হ্যাঁ, কাজেই ইউএস পলিটিক্স তো আবর্তিত হয় হলো ভোটারদের, মানে ভোটাররা কোন দিকে যায় তার উপরে তো নির্ভর করে। হ্যাঁ, তারপর দেখেন এবার মিড টার্মে কি হয়। এবার মিড টার্মে যদি ইসরায়েলি ব্যাপারে এবং এই যুদ্ধের ব্যাপারে যদি বিরাট একটা ধরনের ভরাডুবি হয় রিপাবলিকান পার্টির, তাহলে রিপাবলিকানদের অ্যাটিটিউড আরো চেঞ্জ হবে। মানে ওয়াই রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি নয় কেন? না, সেখানে তো ডেমোক্রেটরাও দুটো গ্রুপ হয়ে গেছে ইসরায়েলের সাপোর্টার, কিন্তু ঠিক এইভাবে তো সাপোর্ট দেন। বেশিও দিয়েছে, কেউ মানে কেউ তো হয়তো বেশিও দিয়েছে। সাপোর্টটা বেশি। ডেমোক্রেটিক পার্টি সাপোর্ট, আপনার জুইশ সাপোর্ট তো সব কিন্তু তাড়াতে পরে বুশ জুনিয়র যখন প্রেসিডেন্ট হয়ে আসলো তখন থেকেই কিন্তু এই রিপাবলিকান পার্টির অ্যাটিটিউডটা চেঞ্জ হলো। তার বাবার কিন্তু অ্যাটিটিউডটা কেমন ছিল আপনি যদি ওই যে ফার্স্ট যে গালফ ওয়ারটা হয় তখন তার যে কথাবার্তা ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে, তখন ওই যে আইজ্যাক শমিট বোধহয় প্রাইম মিনিস্টার ছিল, তখন তো উনি এইভাবে কথা বলতেন যে তোমার ওই ইসরায়েলে যতই ইস্কাত মিসাইল পড়ুক না কেন তুমি একটু শব্দ করবে না, কোনো কথা বলবে না, এইভাবে উনি কথা বলতেন। কিন্তু তার ছেলে যখন ক্ষমতায় আসলেন, হোয়াইট হাউসে আসলেন, তখন কিন্তু উনি ইসরায়েলের ভীষণ রকমের একটা ভক্ত। ওখান থেকেই কিন্তু রিপাবলিকান পার্টির ওই চেঞ্জটা আসলো আর কি, যে তারা মানে ইয়াকে জুদেরকে ডেমোক্র্যাটদের হাত থেকে যাতে নিয়ে আসা যায় আর কি, তাদের ভোট ব্যাংকে যদি বেশি জুইশ ভোট আনা যায়, সেরকম একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করলাম। সেই প্রচেষ্টাটা ট্রাম্পের সময় এমন পর্যায়ে চলে গেল যে ট্রাম্প কতগুলো কাজ করেছে যে কাজগুলো কোনো ইউএস প্রেসিডেন্ট করেনি। যেমন গোলান হাইটসটা সে দিয়ে দিল, সে তাদের এমবিসিটা সেই তেল আবিব থেকে আপনার জেরুজালেমে করলো, এবং সে করলো আপনার যে সেটেলমেন্টগুলো কোনো ইউএস প্রেসিডেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেনি, সেগুলো করতেছে। হ্যাঁ, কাজেই মানে আমাদের তো বুঝতে বাকি মানে নেই এমনটা কি হবে যে আসলে এই এই যুদ্ধটা মূলত ট্রাম্পের ইচ্ছা হয় না, এটা নেতানিয়াহুর ইচ্ছা হয়েছে। নেতানিয়াহুর ইচ্ছা, ট্রাম্প সেটাকে যোগ দিয়েছে কি। আসলে এটা মানে পলিটিক্সে ট্রাম্প আমি কি বলবো, এটা তো প্রতিযোগিতা না, তারপর মানে এটা প্রতিযোগিতামূলক কথায় এসে যায়। মানে অনেকটা নেতানিয়াহুর হাতে সে ধরা পড়েছে। হ্যাঁ, এখন আমার মনে হয় না যে সে এটাকে খুব এনজয় করছে। তাকে যেটা বোঝানো হয়েছিল হয়তো নেতানিয়াহু বুঝিয়েছে যে ওখানে গেলেই একটা ওই রেজিম চেঞ্জ হয়ে যাবে। মানে তাকে আসলে এমন কিছু তথ্য দেওয়া হয়েছিল যে যেটি গত 30 বছর কোনো প্রেসিডেন্ট করেননি, আপনি একমাত্র আপনার পক্ষে সম্ভব এটিকে সফল করার, এবং সফল হওয়ার মন্ত্র হলো এই যে আপনি যাবেন, সবাইকে মেরে ফেলতে পারবেন, রেজিম চেঞ্জ হয়ে যাবে, ইরান পুরোপুরি
নিচ্ছিন্ন হয়ে যাবে, এই ধরনের বিষয়গুলো সেইটাই তাকে উনি বোঝানো হয়েছে। চাটুকারিতা খুব পছন্দ করেন, তো এই সেই চাটুকারিতাই করেছে আর কি নেতানিয়াহু, এবং সেভাবে তাকে বশ করেছে। জি, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আমরা একটু আপনার কাছে শুনতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসিগুলো কতটা মানে পে করতে হচ্ছে আমেরিকানদেরকে এটার জন্য? একটা হলো যে হ্যাঁ ঠিক আছে, এটি অনেকে খারাপ বলছে, মানে এটার জন্য পে করতে হচ্ছে না, আমি খারাপ কিন্তু আমাকে তো পে করতে হচ্ছে না, পে করার হিসেবগুলো কেমন? এটা তো একটা ডিজাস্টার। আমি বলবো যে পুরো পৃথিবীতে আমেরিকার যে প্রেস্টিজ ছিল, আমেরিকার ফরেন পলিসিতে সারা জীবনই অনেক অনেক নেগেটিভ জিনিস ছিল, কিন্তু তারপরও তার পাশাপাশি কিছু পজিটিভ জিনিস ছিল। এখন সেই পজিটিভ জিনিসগুলো একেবারে শূন্যের কোঠায় চলে গেছে, এবং আমেরিকার আর কোনো এই মানে যেহেতু একটা ক্ষমতাশালী দেশ, সবাই আমেরিকাকে এখনো সমঝে চলে, কিন্তু আর কেউ সম্মান করে না। আচ্ছা, তার থেকেও বড় কথা, অনেক ট্যাঞ্জিবল জিনিস আসবে, কস্ট আসবে। হ্যাঁ, যেমন তার প্রতিটা, যেমন ট্যারিফ, উনি যখন ট্যারিফ বসিয়েছিলেন, তারপর সুপ্রিম কোর্ট এটাকে ইল্লিগাল বলে ঘোষণা করলো, কিন্তু এখন এই যে একটা অনিশ্চয়তা ট্রেডের ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে একটা স্থিতিশীল একটা পরিস্থিতি। তো এইটা যে উনি বারবার ভাঙলেন, এভাবে করে একবার এখানে ট্যারিফ বাড়াচ্ছেন, একবার কমাচ্ছেন, আলাদা করে করছেন, তো এটাতে সবাই বুঝে গেছে যে আমেরিকা আর নির্ভরযোগ্য পার্টনার না। যেমন আমি তো একদম টেক্সাসে থাকি, মেক্সিকোর বর্ডারে। তো মেক্সিকোর সাথে যেই আপনার ট্রেড, সেটার কারণেই কিন্তু আমি যে শহরে থাকি, এই শহরের যত আপনার ডেভেলপমেন্ট, এই শহরের ইউনিভার্সিটি, এগুলো সবই হয়েছে ন্যাফটার পরে, এবং এটার বিরাট একটা কারণ হচ্ছে মেক্সিকোর সাথে ট্রেড। হ্যাঁ, কিন্তু মেক্সিকো আর কানাডা যেমন এখন তাদের ট্রেডটা অনেক তারা শক্ত করছে, এবং তারা পুরোপুরি হয়তো পারবে না, কিন্তু এখানে আমেরিকার একসাথে যে ন্যাফটার ছিল 3 দেশের, তার থেকে তারা সরে গিয়ে আলাদা করে মেক্সিকো আর কানাডা তাদের সম্পর্কটা আরো দৃঢ় করছে। অনেক ছোট ছোট দেশও তারাও বুঝে গেছে যে আর এই আমেরিকার বাজার যত আপনার ডিজায়ারেবল হোক না কেন, কিন্তু এইটার স্থিতিশীলতা নাই, এটা আমি একটা জিনিস প্ল্যান করে এখন করতে পারবো না। তো তারাও তাদের অল্টারনেট গুলো খুঁজে বের করছে। তারপর ধরেন আমি ইউনিভার্সিটিতে পড়াই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আশা তো অনেক কমে যাবে, কারণ এরকম যদি হয় যে আমি আসবো যে কোনো সময়, আমার পড়ার মাঝখানে আমাকে বের করে দিবে, আমার কোনো নিশ্চয়তা নাই, কে জানে আবার কারো গুলিতে মরে যেতে হয় কিনা, কত ধরনের জিনিস হয়। তো এটাও কিন্তু এই এগুলো আমরা দেখতে পাবো আরো আপনার 4-5 বছর পরে। কাজে এই মুহূর্তে এগুলো এভাবে করে সামনে আসবে না, কিন্তু অবশ্যই সামনে আসবে। এখানে আপনার আমেরিকার যে একটা ইমেজ ছিল, সেটা একদম ধ্বংস হয়ে গেছে, এবং আমার কাছে মনে হয় না এটার পুনরুদ্ধার করা এত মানে সহজ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য প্রফেসর ডক্টর মুনির মোস্তফা। একেবারে ঘরের একটি বিষয় দিয়ে শেষ করতে চাই, সেটি হলো মেইনে আইসের নতুন করে যে অভিযান, সেখানে আমরা দেখলাম প্রেসিডেন্ট নিজেই বিশেষ করে স্টপ করে গাড়ি থামিয়ে আইসের যে তল্লাশি, সেই বিষয়টা থেকে পিছু উঠেছেন। অনেকে বলছেন যে প্রেসিডেন্ট আসলে এই অবৈধ অভিবাসন দিয়ে জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন, কিন্তু যখন আইসের হাতে দেশের নাগরিক মারা যাচ্ছে, নাজেহাল হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তখন এটি বুমেরাং হয়ে যাচ্ছে তার জন্য। আপনার কাছে কি তাই মনে হয়, নাকি আসলে এটি সাময়িক একটা ছোট্ট ঘটনা? না, সেটা তো উনি তো করেননি। তার যে গাড়ি বন্ধ করে যে সার্চ করাটা, ওইটা ডিসিশন তো হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আর আপনার যে বর্ডার যার, তারা নিয়েছিল। এবং তারা নেওয়ার পরে তো ট্রাম্পের কাছে যখন গেল আর কি, যখন মেগারা তার কাছে কমপ্লেন করা শুরু করলো যে মানে সেই ইমিগ্রেশনের ব্যাপারে একটা দুর্বলতা দেখাচ্ছে, মানে যে অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তখন তো তিনিই বলছেন যে না, এটা 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 আবার করো, মানে এটা কে অর্ডার দিয়েছে, এটা কেন এগুলো সার্চ করা বন্ধ করা হয়েছে। হ্যাঁ, কাজেই সেটা থেকে ট্রাম্প যে পিছিয়ে গেছে তা ঠিক না। তার যে প্রাইমারি গোল ছিল যে মানে প্রত্যেক দিন 20,000-এর মতো লোকই করতে হবে, এবং যে ডিপোর্টেশনের তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে স্থির আছে। 2জন মারা গেছে আপনার হিউস্টনে আর একজন মেইনে, তাতে তার কিছু আসে যায় না। হ্যাঁ, সে তো আবার অর্ডার দিয়েছে যে আবার এই চালু করা শুরু করতে, তারা শুরুও করে দিয়েছে। এবার আপনার দেখেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, সে তো শেষ পর্যন্ত একটা দিয়েছে, একটা বক্তব্য দিয়েছে যে আমি এই ব্যাপারে আমি প্রেসিডেন্টের সাথে আমরা আবার শুরু করছি।
প্রেসিডেন্ট যেটা বলেছে সেটাই আমাদেরকে ফলো করা উচিত। সো ডক্টর মেহনাজ মোমেন, শেষ মুহূর্তে আছি, মানে এই অবৈধ অভিবাসী বিতরণ, এটি এখন পর্যন্ত ট্রাম্পের, আপনাকে যদি, যেহেতু শিক্ষক, আপনার খাতা কাটার সুযোগ রয়েছে, মানে যোগ বিয়োগ করে বলি, এটি কি এখনো তার গুড বুকে আছে নাকি এটিও তাকে ভোগাতে পারে? আচ্ছা, 1 নম্বর কথা বলবো যে এখন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে উনি ওনার যেই আপনার একদম কোর ভোটার, তাদের জায়গাটাকে উনি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু ঠিক যেরকম আমরা দেখছি যে ইসরায়েলের পক্ষে যে সমর্থন, সেখানে জনগণের একটা মত পরিবর্তন হয়েছে। আপনার অবৈধ অভিবাসীদের জন্য আপনার একটা মত পরিবর্তন হয়েছে। কারণ যে জিনিসগুলো আমরা দেখছি, যেভাবে করে একটা 3 বছরের শিশুর সামনে তার বাবাকে বিনা কারণে এভাবে করে হত্যা করা হলো, এবং তাকে কিন্তু ধরতেও যায় না। 1 নম্বর, এটা তো শুধু মার্ডার তা না, মানে অত্যন্ত ইনএফিশিয়েন্ট। মানে যে কটা মার্ডার হয়েছে, ওটা তো মানে মার্ডার তো একটা অত্যন্ত একটা, মানে কি বলবো, মানে এটা তো একটা ক্রাইম। কিন্তু এর থেকেও মানে আরো একটা জিনিস, যে খুবই ইনএফিশিয়েন্টলি প্রত্যেকটা জিনিস হয়েছে। তো এখন আমি বলবো যে নেক্সট যে প্রেসিডেন্ট আসবে, এই যে একটা অনেক বড় একটা, কি বলবো, একটা ওয়েজ ইস্যু ছিল, ইলিগাল ইমিগ্রেশন বললেই কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক ভোটার আপনার সাথে সাথে এটাকে সমর্থন করবে, সেই জিনিসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমার কমিউনিটিতে এভাবে করে মানুষ মারা হচ্ছে, যেমন মেইনের কথাই চিন্তা করেন, মেইনে তো তীব্র প্রতিবাদ হচ্ছে। মেইনে কিন্তু আপনার মানে নন হোয়াইট রেসিডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু এই মেইনে এই কলম্বিয়ান এই ভদ্রলোকের জন্য মেইনের মানে সব অধিবাসীরাই কিন্তু রাস্তায় নেমেছেন, এবং হিউস্টনে তো এটার থেকে আরো অনেক বড় লেভেলের হবে। এবং এই যে বলেছিল, যেটা ট্রাম্প যেটা ক্যাম্পেইন প্রমিস করেছিল যে ক্রিমিনালদেরকে ধরা হবে, এখন পর্যন্ত আমরা দেখছি যেসব মৃত্যু, এগুলো আমরা দেখছি, একটাও কিন্তু ক্রিমিনালের, কোনো কেউ কিন্তু ক্রিমিনাল না। যেমন আমরা হিউস্টনে যে ভদ্রলোক মারা হলো, হত্যা করা হলো, তিনি 35 বছর ধরে এই দেশে আছেন। এই 23 বছরের যে ছেলেটি, কলম্বিয়ান ছেলেটি, সেও তার প্রসেসের মধ্যে ছিল। সে অ্যাকচুয়ালি সে ওই অর্থে সে ইলিগালও না, তার প্রসেসিং হচ্ছে। তো এখন এই সমস্ত দিক দিয়ে চিন্তা করে, এটা যেহেতু এত বেশি মাত্রায় তারা এভাবে করেছে, তো এখানে যে একটা অনেক ধরনের জনগণ ছিল, হ্যাঁ আমরা অবৈধ অভিবাসী চাই না, সেখান থেকেও কিন্তু আমরা দেখব জনমতের পরিবর্তন। কিন্তু এখন এই মধ্যবর্তী নির্বাচনে যেটা সবচেয়ে বেশি ট্রাম্পের দরকার, তার কোর ভোটারদের সমর্থন। সেই কারণে উনি এই জিনিসগুলো বলছেন। কিন্তু এইটা একটা, আমার কাছে মনে হয় আগেই অনেক ধরনের জনমত পরিবর্তন, এটা আমাদেরকে একটু সময় লাগবে দেখতে, কিন্তু আমি একদম নিজে আমি কনফিডেন্ট যে ইমিগ্রেশনের ব্যাপারে আমেরিকার আবার একটা জনমত পরিবর্তন হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।